আমি রূপা। প্রত্যেকদিন রাত হতেই আমার ভাসুর আমার গায়ে হাতে নারকেল তেল মালিশ করে দিত। আর তখনই আমার ভাসুর একজন সুদর্শন পুরুষ হওয়ার কারণে তার প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করত, কারণ তাকে দেখে যে কোনো মানুষই আকর্ষিত হতো। আমি একজন 25 বছরের খুব সাধারণ আর গোছানো নারী ছিলাম। আমার 3 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তানও আছে। তারপর সেদিন রাতে আমার ভাসুর যখন আমাকে নারকেল তেল মালিশ করতে আসেন, তখন আমার ছোট মেয়েটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তারপরে সারা রাত ধরে আমাদের মাঝে যা ঘটে তা সত্যি এক গভীর পারিবারিক আবেগের গল্প। আমার 18 বছর বয়স হতে না হতে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেন। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমাদের বিয়ের মাত্র 6 বছর পরেই আমার স্বামী মারা যান। স্বামীর আকস্মিক প্রয়াণের পর এটাই ভাবতাম যে আমার কপালে কেন এতটা কষ্ট লেখা ছিল। কারণ আমার স্বামী যেমনই হন না কেন, তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু তিনি কোনো কাজকর্ম করতে চাইতেন না। তিনি ভীষণ অলস প্রকৃতির ছিলেন এবং সারাদিন বাড়িতে ঘুমিয়ে আর অলসতা করেই কাটিয়ে দিতেন। এমনকি আমি তাকে অনেক বলতাম যে তুমি তোমার দাদার সঙ্গে গিয়ে কমপক্ষে দোকানে তো বসতে পারো, কিন্তু তিনি তো আমার কোনো কথার গুরুত্বই দিতেন না। আমার ভাসুরও তাকে কখনো দোকানে যাওয়ার জন্য জোর করতেন না। আমার ভাসুরের একটি বড় মুদি দোকান ছিল এবং তিনি একজন পাকা ব্যবসায়ী ছিলেন। ওদিকে আমার ভাসুর এতটাই কর্মঠ আর দায়িত্বশীল পুরুষ ছিলেন যে আমাদের স্বামী স্ত্রী ও আমাদের বাচ্চার সমস্ত খরচ তিনিই বহন করতেন। তিনি আমাদের ভীষণ খেয়াল রাখতেন। কিন্তু জানি না কেন নিজের ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার পরেও তিনি কখনো নিজের সংসারের ব্যাপারে কোনো চিন্তা করেননি, নিজে কখনো বিয়ের কথা ভাবেননি। আসলে আমার বর যখন বেঁচে ছিলেন তখন আমিও আমার বর মিলে ভাসুরের সঙ্গে ঠাট্টা করতাম যে এবার তিনি যেন কাউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু তিনি কোনো মতেই বিয়ে করতে রাজি হতেন না। আমার ভাসুর বলতেন, তোমরাই আমার সব, তোমরাই আমার সংসার, তাই আজকের পর থেকে আমাকে আর কখনো বিয়ে করার কথা বলবে না। তারপর একদিন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে যখন যে যার ঘরে শুতে যাই, তখন সকালবেলা আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সেদিন সকালে আমার বর আর ঘুম থেকেই ওঠেনি। সেই পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছিল এবং আমার পুরো সংসারটা মুহূর্তেই ওলটপালট হয়ে গেছিল। স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে একটা রাতের মধ্যেই আমার জীবনটা এভাবে বদলে যাবে। ওই সময় আমার কন্যা সন্তানটির বয়স মাত্র 3 বছর। সে তো বুঝতেই পারেনি যে তার বাবা তাকে একা রেখে চলে গেছে এবং সে আর কখনো বাবাকে ডাকতে পারবে না। বরের চলে যাওয়ার পরে তো ভেবেই নিয়েছিলাম যে আমার জীবনটা এবার শেষ হয়ে গেল। স্বামীর প্রয়াণের পর আমার মাথার ওপর থেকে ছাদটা সরে গেছিল। বরের মারা যাওয়ার পর আমার বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু সেদিন আমার ভাসুর আমার বাবা মায়ের সামনেই আমার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেছিলেন, রূপা কোথাও যাবে না, রূপা এই বাড়িতেই থাকবে, এই বাড়িটা তো রূপারও। তারপর আমার ভাসুর আমার বাবা মাকে বলেছিলেন, রূপা ও আমার সোনামা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, আপনারা একবারও ভেবে দেখেছেন আমি কিভাবে একা থাকব? তাই আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন, আমি রূপা ও আমার সোনামায়ের সমস্ত খেয়াল রাখব এবং তাদের কোনো কষ্ট হতে দেব না। সেদিন ভাসুরের এই কথা শুনে আমি আর বাবা মায়ের সঙ্গে বাড়ি যাইনি। তারপর সেদিন রাত্রে যখন বরের কথা মনে করে আমি নিজের ঘরের কোনায় বসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম, তখন আমার কান্নার আওয়াজ পেয়ে আমার ভাসুর থালায় কিছু খাবার নিয়ে আমার ঘরের ভেতরে প্রবেশ করেছিলেন। কারণ বরের চলে যাওয়ার পর আমি 2 দিন ধরে প্রায় না খেয়েছিলাম। তারপর সেদিন রাতে আমার ভাসুর আমার হাত ধরে বিছানায় বসিয়েছিলেন এবং আমার মেয়েকে নিজের কোলে নিয়ে অনেক স্নেহ করেছিলেন। আমার মেয়েকে আমার ভাসুর ছোট থেকেই সোনামা বলে ডাকতেন। তিনি নিজে হাতে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। এরপর আমার পাশে বসে আমার চোখের জল মুছে দিয়ে অনেক সান্ত্বনা দিয়ে বলেছিলেন, রূপা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। তুমি যেমন তোমার স্বামীকে হারিয়েছ, আমিও তেমনই আমার স্নেহের ভাইকে হারিয়েছি, কিন্তু আমার ভাইয়ের মেয়ে মানেই আমার নিজের মেয়ে, তাই সে আমাকে বাবাই ডাকবে। তারপর আমার ভাসুর অনেক ভালোবেসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেন এবং আমার প্রতি তার এই স্নেহ দেখে আমার মনেও এক গভীর শ্রদ্ধাবোধ জন্ম নেয়। বরের মারা যাওয়ার পর আমার ভাসুর আমার এতটাই খেয়াল রাখতে শুরু করেছিলেন যে আমি ধীরে ধীরে তার প্রতি আস্থাশীল হয়ে উঠি। যতবার আমার মনে ভাসুরের প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব আসতো, তখনই আমি নিজেকে সামলে নিতাম এটা ভেবে যে উনি আমার পরম শ্রদ্ধেয় ভাসুর। কিন্তু জানি না কেন তার এই যত্ন ও ভালোবাসা আমাকে সবসময় আগলে রাখত।
এইভাবে প্রায় আমার বরের মৃত্যুর 1-1.5 মাস কেটে যায়। এই 1 মাসে ভাসুরের যত্ন ও ভালোবাসা পেয়ে আমি জীবনের নতুন অর্থ খুঁজে পেতে শুরু করি। এদিকে আমার মেয়েও আমার ভাসুরকে বাবা ডাকতে শুরু করেছিল। তারপর সেদিন যখন আমি আমার মেয়ের জামাকাপড় কাচার পর ছাদে মেলে দিতে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে সিঁড়ি থেকে পা মুচকে নিচে পড়ে যায়। আমার পড়ে যাওয়ার শব্দ শুনে আমার ভাসুর দ্রুত আমার মেয়েকে ঘরে বসিয়ে রেখে ছুটে আসেন এবং দেখেন যে আমি পায়ের ব্যথার কারণে নড়াচড়াও করতে পারছি না। ওই সময় পায়ের ব্যথায় আমার প্রায় প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল। তখন আমার ভাসুর আমার হাত ধরে তোলার চেষ্টা করে বললেন, তুমি একটু সাবধানে কাজ করতে পারো না রূপা? তোমার কিছু হয়ে গেলে তোমার মেয়েটার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? ওই সময় ভাসুর যখন আমার সেবা শুশ্রূষা করছিলেন, তখন আমার মনে এক ধরনের কৃতজ্ঞতা ও নির্ভরতা কাজ করছিল। আমার ভাসুর যখন আমাকে কোলে তুলে ঘরের বিছানায় বসিয়ে দিলেন এবং গরম নারকেল তেল দিয়ে পা মালিশ করে দেবেন বললেন, তখন আমি উপলব্ধি করলাম যে এই পৃথিবীতে আমার এবং আমার সন্তানের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর মতো একমাত্র মানুষ তিনিই আছেন। তার মানে নিশ্চিতভাবেই তার মনেও আমার প্রতি বিশেষ টান ছিল। আমার ভাসুর আমার যত্ন করতেন, খেয়াল রাখতেন, কিন্তু স্বামী যেভাবে তার স্ত্রীকে ভালোবাসেন ঠিক সেইভাবে হয়তো তিনি আমাকে ভালোবাসতেন না। আমি তো এক তরুণী বিধবা ছিলাম, চাইলে তিনি অন্যভাবেও এগোতে পারতেন এবং আমিও মনে মনে সেটাই চাচ্ছিলাম। কিন্তু আমার বরের মৃত্যুর 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমার ভাসুর কখনো সেই নজরে আমার কাছে আসেননি। আমার ভাসুর যখন নারকেল তেল আনতে রান্নাঘরে গেছিলেন, তখন আমি নিজের মনে মনে এই কথাগুলো ভাবছিলাম। ঠিক তখনই আমার ভাসুর 1 বাটি নারকেল তেল নিয়ে ঘরের ভেতরে এলেন এবং আমার কাছে বসে বললেন, রূপা, তোমার পাটা একটু বাড়িয়ে দাও, আমি ভালো করে তেল মালিশ করে দিচ্ছি। আমি তখন তার মুখের দিকে তাকিয়ে আর কোনো প্রশ্ন না করে পা বাড়িয়ে দিলাম। এরপর তিনি যখন আমার পায়ে তেল মালিশ করছিলেন, তখন মনের উত্তেজনা ধরে রাখতে না পেরে ভেবেই নিয়েছিলাম যে আজই আমি আমার মনের সব কথা তাকে বলবো। কিন্তু তিনি যখন কাজ করছিলেন, তখন তার মুখে এমন কিছু কথা শুনলাম যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আসলে তার কিছু বলার আগেই আমি তাকে বলেছিলাম যে বরের মৃত্যুর পর আপনি যে পরিমাণ খেয়াল রেখেছেন তাতে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আপনি আমারও আমার মেয়ের সব কিছুর যত্ন নেন, কিন্তু শুধু আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটুকুই বাকি আছে। আমার ভাসুর তখন হাত সরিয়ে দিয়ে বললেন, রূপা, তুমি এ ধরনের কথা বলছো? তুমি আমার ভাইয়ের বিধবা বলেই আমি তোমার এতটা খেয়াল রাখি, কিন্তু তোমাকে কখনো অন্য কোনো নজরে দেখিনি। আমি তখন তার হাত ধরে বললাম, আপনি কি শুধু ভাইয়ের বিধবা বলেই খেয়াল রাখেন, নাকি আপনার মনেও আমার প্রতি ভালোবাসা আছে? তিনি অবাক হয়ে হাত সরিয়ে নিয়ে বললেন, আমি তো তোমাকে সেভাবে দেখিনি। আমি তখন একটু রাগের সুরেই বললাম, আপনার ভাই তো নেই, কিন্তু সমাজের লোকেরা তো নানা রকম কথা বলে। তখন আমার ভাসুর যা বললেন তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তিনি বললেন, সমাজের লোকেরা কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার জন্য একটা ভালো ছেলের খোঁজ করছি এবং ভালো পাত্র পেলেই তোমার বিয়ে দেব, তাহলে আর সমাজের কোনো কথা থাকবে না। তখন আমি অনেক রেগে গিয়ে তাকে বলেছিলাম, আপনি যদি আমার দ্বিতীয় বিয়ে দিতেই চান, তবে কেন এতদিন এত যত্ন নিলেন? আপনি নিজেই তো আমাকে বিয়ে করতে পারেন। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি জানি আপনিও আমাকে মনে মনে পছন্দ করেন, তাহলে কেন অন্য কারোর সঙ্গে বিয়ের কথা বলছেন? আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, করলে আপনাকেই করব, না হলে একাই থাকব। তখন তিনি বাধ্য হয়ে আমাকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ রূপা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না, কিন্তু আমার কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে, তাই আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। ভেবেছিলাম এই কথা কখনো বলবো না, কিন্তু আজ সব বলে ফেললাম। আমি তখন তার গালে হাত দিয়ে বললাম, আপনি বিয়ে না করলে আমার মেয়েটা কি হবে? সে কি অন্য কোনো পুরুষের কাছ থেকে বাবার মতো এমন ভালোবাসা পাবে? আপনি শুধু সমাজের কথা ভেবে দূরে সরে থাকতে চান। তখন আমার ভাসুর বললেন, আমি শুধু তোমাকে নয়, অন্য কাউকেই বিয়ে করতে পারবো না, কারণ আমার ব্যক্তিগত কিছু শারীরিক অক্ষমতা রয়েছে, যা কোনোদিন পরিবর্তন হওয়ার নয়। এই কথাগুলো বলে আমার ভাসুর আমার ঘাড়ে মাথা রেখে কাঁদতে শুরু করলেন এবং আমি সেদিন প্রথম তার চোখে জল দেখলাম। আমি তাকে জিজ্ঞেস করার পর তিনি যখন সব সত্যিটা খুলে বললেন, তখন আমি বুঝতে পারলাম কেন তিনি এতদিন একা ছিলেন। সবকিছু শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, কারণ তিনি আমাকে জানিয়েছিলেন যে তিনি কখনো একজন পূর্ণ স্বামী হিসাবে আমাকে শারীরিক সুখ দিতে পারবেন না। এই সমস্ত সত্যি জানার পরেও আমি তার হাত ধরে বলেছিলাম, আপনার এই ভালোবাসার যত্নই আমার জন্যে সব। শরীরের সুখের চেয়ে মনের ও ভালোবাসার মূল্য অনেক বেশি, তাই আমি আপনাকে এভাবেই গ্রহণ করতে প্রস্তুত আছি।
কিছুদিন পরে আমি আমার বাবা মাকে সব খুলে বলি এবং তারাও আমাদের এই সম্পর্কে সম্মতি দেন। এরপর পরিবারের উপস্থিতিতেই আমাদের আইনগত ও সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর এখন প্রত্যেকদিন রাতে আমার স্বামী আমার গায়ে তেল মালিশ করে দেন এবং আমরা আমাদের মেয়েকে নিয়ে অত্যন্ত সুখে ও শান্তিতে দিন কাটাচ্ছি। সবসময় শারীরিক সুখই সবকিছু নয়, মনের মিল ও সঠিক ভালোবাসাই আসল সুখ। যে মানুষটা বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে তার চেয়ে বড় পাওনা আমার জীবনে আর কিছু হতে পারে না। বিয়ের পর থেকে আমাদের জীবনটা যেন নতুন এক আলোয় ভরে উঠেছিল। আমার স্বামী হয়তো সমাজের প্রচলিত অর্থে আমাকে সব সুখ দিতে পারবেন না বলে একসময় দ্বিধায় ভুগেছিলেন, কিন্তু তার অন্তরের যে গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ আমি পেয়েছি তা দুনিয়ার যে কোনো দামি জিনিসের চেয়ে অনেক বেশি মূল্যবান। আমাদের ছোট্ট মেয়েটা এখন প্রতিদিন বাবার আদর নিয়ে আনন্দে বড় হয়ে উঠছে এবং সে তার বাবাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আমার স্বামীও তার নিজের মেয়ের মতো করেই তাকে চোখে চোখে রাখেন এবং তার সমস্ত আবদার হাসি মুখে পূরণ করেন, যা দেখলে কেউ কোনোদিন বুঝতেই পারবে না যে সে তার জন্মদাতা পিতা নয়। মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়লে ভাবি, বিধাতা যদি সেদিন আমার জীবন থেকে আমার প্রথম স্বামীকে কেড়ে না নিতেন তবে হয়তো আমি এত সুন্দর ও পবিত্র একটা ভালোবাসার দেখা পেতাম না। জীবনের প্রতিটি পদক্ষেপে আমার স্বামী যেভাবে আমাকে আগলে রেখেছেন এবং আমার সুখ দুঃখের সাথী হয়েছেন তাতে আমার আর কোনো চাওয়ার থাকে না। আমরা দুজনে মিলে ঠিক করেছি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই একে অপরের হাত ধরে হাসি মুখে পথ চলব। আমাদের এই ছোট্ট পরিবারে ভালোবাসার কোনো কমতি ছিল না, বরং দিন যত যাচ্ছিল আমাদের বন্ধন আরও বেশি নিবিড় হয়ে উঠছিল। আমার স্বামী অফিসের কাজ বা ঘরের টুকিটাকি সামলানোর পাশাপাশি আমার ও আমার মেয়ের সব কিছুর যত্ন নিতেন, যা দেখে আশেপাশের মানুষের ভুল ধারণাও একসময় পাল্টে গিয়েছিল। যারা একসময় আমাদের নিয়ে নানা কথা বলতো তারাও এখন আমাদের এই সুখী সংসার দেখে প্রশংসা করে। আমার মেয়েটা এখন স্কুলে যাওয়া শুরু করেছে এবং প্রতিদিন স্কুল থেকে ফিরে বাবাকে জড়িয়ে ধরে তার সারা দিনের গল্প শোনায়, যা দেখে আমার বুকটা গর্ব ও খুশিতে ভরে ওঠে। আমার স্বামীও তার মেয়ের স্কুলের খাতা দেখা থেকে শুরু করে সব আবদার হাসি মুখে পূরণ করেন, যা দেখলে কেউ কোনোদিন বুঝতেই পারবে না যে সে তার জন্মদাতা পিতা নয়। মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়লে ভাবি, বিধাতা যদি সেদিন আমার জীবন থেকে আমার প্রথম স্বামীকে কেড়ে না নিতেন তবে হয়তো আমি এত সুন্দর ও পবিত্র একটা ভালোবাসার দেখা পেতাম না। জীবনের প্রতিটি পদক্ষেপে আমার স্বামী যেভাবে আমাকে আগলে রেখেছেন এবং আমার সুখ দুঃখের সাথী হয়েছেন তাতে আমার আর কোনো চাওয়ার থাকে না। আমরা দুজনে মিলে ঠিক করেছি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই একে অপরের হাত ধরে হাসি মুখে পথ চলব। আমাদের এই ভালোবাসার গল্প আজ আমাদের চারপাশের মানুষগুলোর কাছেও এক অনুপ্রেরণা হয়ে উঠেছে এবং আমরা প্রমাণ করে দিয়েছি যে শরীরের মেলবন্ধনের চেয়ে মনের মিল ও শ্রদ্ধাবোধই একটি সফল সম্পর্কের আসল ভিত্তি। প্রতিদিন রাতের বেলা যখন সমস্ত কাজ শেষ করে আমরা দুজনে একান্তে সময় কাটাই তখন মনে হয় আমার জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে আমি অবশেষে আমার আসল ঠিকানায় এসে পৌঁছেছি। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।